হঠাৎ করে কি হলো? মানে আমি জানি চিরসাথী কিরণমালা তুমি বলছিলে যে বাজলো তোমার আলোর বেনুতেও করছিলে সেকেন্ড লিড হিসেবে, তো কি হলো তারপর? না, এই মুহূর্তে আমার কাছে কোনো কাজ নেই। একদিন তো এরকম দিন আসবে, সেদিন আমার কি হবে এটা ভাবলে আমার খুব ভয় লাগে। নিজের ভালোবাসার সঙ্গে থেকে যাওয়াটা একটা ভাগ্যের ব্যাপার। বিশেষ করে সেই ভালোবাসা যখন কাজ হয়, তার জন্য বহু মানুষকে লড়াই করতে হয় সেটার সঙ্গে টিকে থাকার জন্য। আমার সঙ্গে এমনই একজন মানুষ আছেন, তাকে আপনারা একসময় খুব ভালোবেসেছেন, মানে ভালোবেসেছেন বলবো না, এখনও বাসেন। তাকে দেখলে আপনারা বুঝতে পারবেন, বহুদিন পর তার সঙ্গে দেখা, বহুদিন কথার পর আসলে তার সঙ্গে ইন্টারভিউ। অভিনয় তার সঙ্গে ছোটবেলা থেকে জড়িয়ে আছে। তারপর এক সময় অভিনয়ই তাকে মানুষের কাছে নিয়ে গেছেন, কিন্তু তারপর একটা লম্বা বিরতি। সেই বিরতি স্বেচ্ছায় নাকি ভাগ্য বা সময়, সেই সব কথা বলতেই আজ আমার সঙ্গে রয়েছেন সৌভিক। চিরসাথীর সৌভিক বলেই পরিচয় দিই। চিরসাথী এক ধারাবাহিক ছিল, আপনারা দেখেছেন, মিষ্টি একটা ধারাবাহিক সেই সময় যেরকম হতো। এবং অনেক দিন পর সৌভিকের সঙ্গে দেখা। কেন মানে অভিনয়কে এত ভালোবেসেও কেন এই জগৎ থেকে দূরে, সেটাও জানবো। এবং এখন কি করছেন, কেমন আছেন সৌভিক, সব কথাই হবে আমাদের। তো সৌভিক, কেমন আছো? ওয়েলকাম টু টলিউড ফোকাস কলকাতা। কেমন আছো? থ্যাংক ইউ, তোমরা এখানে এসেছো, মানে মনে করেছো যে আমি যোগ্য একটা ইন্টারভিউ দেওয়ার, তার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। দেখো, চলছে। আমার তো যখন 3 বছর বয়স, সেই সময় থেকে আমি মানে মঞ্চের উপর দাবাই। এবার শুরুটা একটা অদ্ভুত ওয়েতে হয়েছিল। আমাদের পাড়ায় মালঞ্চ নাট্য সংস্থা বলে একটা গ্রুপ আছে, তো সেখানে যে টিম লিডার, তিনি মাকে একদিন বললেন যে আপনার ছেলেটাকে দিন একটু অভিনয় করাই। তো মা খুব হেসেছিল। মা বলেছিল পড়াশোনা ঠিক করে করতে চাইছে না এই বয়সে, ওকে দিয়ে অভিনয় কী করে সম্ভব। কিন্তু ব্যাপারটা তা হয়নি। মানে আমি যখন অভিনয়টা করি, তারপর থেকে এলাকার মধ্যে সবাই আমার খুব প্রশংসা। আমি প্রথম নাটকেই সবার খুব প্রিয় হয়ে গেলাম। তারপর আরও বিভিন্ন ক্লাবের সাথে, অন্য দলের সাথে নাটক করা, এই থেকে শুরুটা হয়েছিল। এবার সেই পথটা এগোতে এগোতে এখন যেখানে সে দাঁড়িয়ে আছি, না এই মুহূর্তে আমার কাছে কোনো কাজ নেই। কিন্তু যে ব্রেকগুলো আমি পেয়েছি জীবনে, সেগুলো সময় মানুষের যে ভালোবাসা আমি পেয়েছি, সেইগুলো মনে আছে। বা আমার প্রতিদিনের চর্চা, যাতে আমার আগামী দিন আরও সুন্দর হতে পারে, তার জন্য যেগুলো করার সেগুলো করছি, এটাই চলছে। একদম। প্রথমে তুমি যেটা বললে যে যোগ্য বলে মনে করেছি, তোমার যোগ্যতা তুমি আগেই নিজের কাজে প্রমাণ করে দিয়েছো, সেটা আর নতুন করে বলার কিছু নেই। কিন্তু এটা একটা আক্ষেপের জায়গা বর্তমান সময়ে, এবং শুধু তোমার নয়, আমরা বহু তারকাকে দেখেছি টলিউডের, যারা এখন বলিউডে কাজ করছেন। একসময় তারা যোগ্যতা অনুযায়ীও কাজ পাননি, বলিউডে গেছেন, তারপর আবার ফেরত এসেছেন, বা অনেকটা সময় পর। তো সেক্ষেত্রে একসময় এতটা পপুলারিটি, এত ভালো ভালো কাজ, তারপর হঠাৎ কাজ না পাওয়া বা না আসা, সেরকম কাজ না পাওয়া, এটাও বলা যেতে পারে। সেটা কিভাবে হলো, আমি একটু ফার্স্টে এটা শুনবো। হঠাৎ করে কি হলো? মানে আমি জানি চিরসাথী কিরণমালা তুমি বলছিলে যে বাজলো তোমার আলোর বেনুতেও করছিলে সেকেন্ড লিড হিসেবে, তো কি হলো তারপর? এটা না এক্স্যাক্ট আমি বলতে পারবো না। প্রশ্নটা একটুখানি ঘেটে দেওয়া প্রশ্ন। মানে আমি কি হলো এটা আমি জানি না, এটা আমার হাতে ছিল না। আমি যেমন প্রথম থেকে আমি কাজগুলো পেতাম, আমার কাছে কাজের ফোন আসতো, আমি যেতাম, লুকসেট হতো, কখন অডিশন হতো, সেসব দিয়ে আমি যখন সিলেক্ট হতাম কাজটা আমিই করতাম। বা কিছু কাজের সময় এরমও হয়েছে যে ডিরেক্ট চ্যানেল থেকে ফোন করেছে যে তুই এই ক্যারেক্টারটা করছিস, চলে আয়। তো গিয়ে দেখা করেছি। এবার আমি মানে আস্তে আস্তে সেই সোর্সগুলো বন্ধ হয়ে যাচ্ছে কোনো একটা ভাবে, বা জানি না, হয়তো আমাকে তাদের প্রয়োজন পড়ছে না যারা এতদিন আমার দিকে তাকিয়েছিল, কিন্তু একটা দিন আমার পড়বে। সেই এই আশাটা নিয়েই বেঁচে থাকা এবং আমার প্রতিদিনের চর্চা করা। আর আমার মায়ের তো অবদান বিরাট। মানে আমার তখনও আমি ঋতুপর্ণ ঘোষের একটি ছবিতে চাইল্ড আর্টিস্ট হিসেবেও কাজ করেছিলাম। হ্যাঁ, সেই সময় আমি জানি না, মানে আমার মা ছাড়া কিছুই হতো না। মা আমার ছোটোবেলা থেকে মা সঙ্গে করে নিয়ে ঘোরা, প্রতিটা জায়গায় যাওয়া,
মানে বাচ্চারা যেমন হয় একটুখানি দুষ্টুমি করতাম, এই করতাম সবসময় মা টেনে যে ফোকাস থেকে যেন আমি সরে না যাই। তো তখন মনে আছে আমি সেদিন স্কুলে গেছিলাম, আমার কাছে ফোন এসেছিল দুপুরবেলা, একজন প্রোডাকশন ম্যানেজার, ইন্ডাস্ট্রিরই খুব নামজাদা প্রোডাকশন ম্যানেজার, তিনি ফোন করেছিলেন চিরসাথীর সময়। তো আমি স্কুল থেকে এসে খবর পেলাম, মা বেরাম বললো যে মা বললো এরকম ফোন করেছে উনি, তাহলে একবার ওনার সাথে কথা বলো। তখন আমার কাছে ফোনও ছিল না, মায়ের ফোনেই কথা হতো। হ্যাঁ অনেক ছোট তখন, ওই যাই হোক। এবার সেইখান থেকে গিয়ে কাজটা পেয়ে যাওয়া, মা প্রতিদিন আমার ছায়াসঙ্গী হয়ে থাকতো, শুটিংয়েও যেত আমার সঙ্গে। এবার যাই হোক, হ্যাঁ এই মুহূর্তে যেটা বক্তব্য হচ্ছে, এই মুহূর্তে তোমার কাছে কোনো কাজ নেই। আমি চেষ্টা করছি, মানে ইন্ডাস্ট্রির বিভিন্ন হাউসের সাথে আমার যোগাযোগ আছে, চ্যানেলের সাথে যোগাযোগ আছে, সবাই বলছে জানাবো ডাকবো। এবার সেটা যত তাড়াতাড়ি হয় তত আমার জন্য ভালো। একদম এই আশাটা তো রেখে যেতেই হবে, মানে একদিন ভালো হবেই, এটা আমরা আশা করতে পারি এবং হয়তো সত্যিই হবে খুব শীঘ্রই। কিন্তু একটা কথা এইটা সত্যি প্রশংসার, যে এই যে টেলিভিশন হোক বা পর্দায় বা না হলেও তুমি তোমার অভিনয়কে ধরে রেখেছো এতদিন ধরে, সেটা ছাড়োনি এবং সেকেন্ড কোনো অপশনে তুমি এগোনি, সেকেন্ড কোনো অপশন খোঁজোনি, চেষ্টাও করোনি, তাই তো? না, কোনোদিন চেষ্টা করিনি। এর পেছনে একটা বড় কারণ হচ্ছে আমার বাড়ির সাপোর্টটা। মানে আমাদের খুব ছোট ফ্যামিলি, আমি মা আর বাবা তিনজনে থাকি বাড়িতে। বাবা জব করেন এবং কোনো দিন এরকম কোনো প্রেশার আমাকে আজ অব্দি দেওয়া হয়নি যে তোকে কিছু করতেই হবে বা এক্ষুনি আর্ন করে আন, আমাদের সংসার চালাতে হবে, এরকম ব্যাপারটা ছিল না বা এখনও নেই। তো যে কারণে একটা বাড়ির বিরাট সাপোর্ট পাই, যে কারণে আমি আমার ওই স্বপ্নের দিকে বা আমার ভালো লাগা ভালোবাসার দিকে যেখানে গেলে আমি স্যাটিসফাই হই, সে ওই জায়গার দিকে আমি এগোতে পারি। তো সেটা বাড়ির মানুষ ছাড়া সম্ভব হতো না। মানে এটা সত্যি খুব বড় সাপোর্ট, যে পাশে আছি, তুই এগিয়ে যা তোর স্বপ্নের দিকে, তাই না? এইটা সত্যি বড় সাপোর্ট। কিন্তু এখন তো সময়টা বদলেছে সৌভিক। তুমি যেটা বললে যে একটা সময় ফোন এসেছিল কাকিমার কাছে এবং সেখান থেকে তোমার অভিনয় শুরু, এখন অনেকটা বেশি ফোন করতে হয়, বারবার মনে করাতে হয় যে আমি আছি। শুধু ফোনের মাধ্যমে না, সোশ্যাল মিডিয়ায় হোক, তুমি দেখছো ফলোয়ার্স দিয়ে হোক, সেটা নিয়ে নানান কথাও হয়। সেই দিকটা কি সৌভিক, সেই দিকটা মানে শুরু করেছো? হ্যাঁ অবশ্যই, এটা শুরু করে দিয়েছি অনেকদিন আগেই, চলছে। আমি তো যেটা বললাম একটু আগে, যে হাউসের বিভিন্ন হাউস, হ্যাঁ এরমও কিছু জায়গা আছে আমি জানি যে এদের কাছে আমি এখনো পৌঁছে উঠতে পারিনি। হয়তো কোনো কারণে তারাও আমাকে ভুলে গেছেন, আর আমিও ঠিক হয়তো জায়গা চেনা বা না চেনার কারণে সেখানে গিয়ে পৌঁছাতে পারিনি বা তাদের সাথে যোগাযোগ হয়নি। কিন্তু যাদের সাথে যোগাযোগ হয়েছে তাদের মধ্যে অনেকের সাথেই বেশ ভালো সম্পর্ক হয়েছে। তারা কিন্তু, মানে আমি এটা জানি, তারা নতুন কাজ আবার এলে আমাকে বলবে, আমাকে ডাকবে, তখন আবার করব, জমিয়ে কাজ করব, তোমরা দেখবে। একদম নিশ্চয়ই নিশ্চয়ই, তখন আবার ইন্টারভিউ হবে নতুন কাজ নিয়ে। তো শিল্পীদের তো আসল ভগবান দর্শক, দর্শকেরা বোধহয় ভোলেননি এখনো সৌভিককে। সৌভিক এখন কি সেই ভালোবাসাটা পাও এখনো? বাড়ির, মানে আমার বাড়ি কানাইপুর কন্যগড়ে, তো সেইখানে এলাকার মানুষের একটা ভালোবাসা, এটা আমি ওই মানে সিরিয়াল করার আগেও আমার বাড়ির প্রতি ছিল। মানে আমার বাড়ির মানুষজন খুব জনপ্রিয় আর কি, মানুষ ভালোবাসে। তো সেই সূত্রে আমাকেও সবাই ভালোবাসতো, তার উপরে সিরিয়ালের হিরো। তো সেটা যখন ওরা দেখলো সবাই তো অবাক হয়ে গেল, ওরে বাবাই কিরে। তো ওই ভালোবাসাটা, হ্যাঁ এই সময়ের সাথে কোথাও কোথাও একটু কমেছে। বুঝতে পারি যে হয়তো ওই মানুষটা আমাকে আগে যেভাবে মানে নিত, এই মুহূর্তে সেইভাবে নিচ্ছে না, বা তার ব্যবহার আমার কোনো কারণে ভালো লাগছে না। তো এটা আমি নিজের দোষ হিসেবেই মেনে নিই। হয়তো আমি পারিনি, হয়তো তাদের এই যে ওই তাদের ওই আমার প্রতি ভাবনা যেটা, সেটা যদি পাল্টে গিয়ে থাকে সেটা আমারই দোষ। আমাকে এটাকে আবার রিমুভ করে আবার একটা কিছু নতুন করতে হবে, যাতে তারা আবার আমাকে আগের মতো ভালোবাসে। সেই চেষ্টাটাই সবসময় চলছে। চেষ্টাটা চলতে থাকুক, চেষ্টাটা জারি থাকুক। কিন্তু একটা কথা, যে কোন্নগর থেকে আসা তুমি বললে, তাই তো? সেই সময় কি মানে কোন্নগর থেকেই আসছে, মানে কাকিমাও আনতেন? যেহেতু বলে কাকিমা সবসময় সঙ্গে ছিলেন, আমার বয়সটাও তোমার কম ছিল। আমি চিরসাথীর সময় বজবজে থাকতাম, আমার মামা বাড়ি। ওখান থেকে তো ওই ফ্লোরে P51 আমাদের ফ্লোর ছিল হাইড রোডে, তো ওখান থেকে যাতায়াত করতাম। আর তারপরে কখনো আবার 1.5-2 বছর আমি কলকাতাতেও থেকেছি, টলিগঞ্জে রেন্টে থাকতাম তখন থেকে, কাজের সুবিধার জন্য যেটা হতো। আর মা, আমার প্রথম ব্রেক চিরসাথীর সময় মা কিন্তু ওই কন্যগর থেকেই যাতায়াত করতো। মানে আমি প্রত্যেক দিন ওই হয়তো কোনো একটা দিন কোনো কাজে হয়তো এলো না, হ্যাঁ যাই হোক, তো মা ওইভাবে আসতো আর আমি বজবজ থেকে যাতায়াত করতাম। এইভাবে করেছি, মানে যে আমার যেভাবে সুবিধা হবে, যে কাজের সুবিধার জন্য তো করতেই হবে সেটা, তখন সেই মুহূর্তে সেটা করেছি।
তখন তারা ফ্লোতে চলছিলে বোধহয়, তখন বোধহয় এইটা বুঝতে পারোনি। এখন যেটা তখন যে জনপ্রিয়তা, তখন এতটাই কম বয়সে, তখন বোধহয় বুঝতে পারোনি এতটা এই যে পপুলারিটি, দর্শকদের ভালোবাসা এখন যেটা হয়। না, তুমি ঠিকই বলেছো, রিয়েলাইজ করতাম না সেটা নয়, আমার কিছু কিছু স্মৃতি মনে থাকে। হঠাৎ এই মুহূর্তে মনে পড়ছে, আমার একবার হয়েছিল মায়ের মামা বাড়ি, আমাদের বারুইপুর রাজবাড়িতে শুটিং হচ্ছিল সে সময় চিরসাথীর। তো একদিন অফ ছিল আমাদের, তো এবার অনেক দিন থেকে ডাকাটাকির পরে মা বলল যে চল মানে মামা বাড়ি যাবো, মায়ের মামা বাড়ি। তো আমরা গিয়েছিলাম, আমাকে প্রোডাকশনের গাড়ি ছেড়ে দিয়েছিল ওখানে। তো আমি যেদিন ফিরছিলাম, পাবলিক ট্রান্সপোর্টে ফিরছিলাম, তো আমি যে রাস্তা দিয়ে আসছিলাম, তো ওই রাস্তায় পুরো মিছিল হয়ে গেছিলো। মানে সামনে পেছনে যেদিকে তাকাচ্ছি শুধু লোক, মানে তারা শুধু আলীকে দেখতে চায়, মানে এত ভালোবাসা। তো মুসলমান একজন ঠাকুরমা, সে তো পুরো কেঁদে ফেললো আমার সামনে এসে, আমাকে জড়িয়ে ধরলো, আমি তাকে একটা প্রণাম করলাম। মানে এরকম অনেক স্মৃতি আছে যেগুলো এখন আর হয়তো হচ্ছে না সেভাবে, কিন্তু আগামী দিনে সেগুলোকে আবার ফিরিয়ে আনতে হবে, ওটাই লড়াই, সেই লড়াইয়ের আমি একজন যোদ্ধা। তুমি যে বারবার বলছো ফিরিয়ে আনতে হবে, হবে না এই কথাটা কিন্তু বললে হবে না, তাই তো ফিরিয়ে আনতেই হবে, এবং সেজন্য তুমি অনবরত চেষ্টা করে চলেছো। আমি যদি একটু বলি যে কি ধরনের চেষ্টা করছো, মানে ফোন কল তো আছেই, এছাড়াও সিরিয়াল, না বড় পর্দা এখন আরেকটা মাধ্যম এসেছে, ওয়েব সিরিজ, সব জায়গাতেই চেষ্টা করছো, মানে স্বচ্ছতা, মানে সব জায়গাতেই তুমি আর কি কাজ করতে? হ্যাঁ, একদম সব জায়গাতেই কাজটা করতে চাই, আর অবশ্যই একটা ঠিকঠাক কাজ করতে চাই, মানে যেখানে কিছুটা হলেও মাইলেজ পাওয়া যায় সেই ক্যারেক্টারের উপর। মানে আমি যদি লিড নাও হই, তাহলে যে চরিত্রটা করছি তার যেন একটা মিনিমাম মাইলেজ থাকে, যেটা মানুষ মনে রাখবে যে ছেলেটা এই চরিত্রটা করেছিল। এরম কাজ পেলে তো ভালো। তো তেমন কাজের সন্ধানে আছি, আর সব কিছু দেখি। হ্যাঁ, ছবির মানুষদের সাথে আমার যোগাযোগ একটু কম, সেটা কোনোদিন হয়নি। একমাত্র সুরিন্দার ফিল্মসের সাথে আমার যোগাযোগ আছে, রানাদার সাথেও কখনো কখনো কথা হয়। তো যাই হোক, উনিও বলেন যে হ্যাঁ হবে, হচ্ছে। উনি তো আর সিরিয়ালগুলো ওইভাবে দেখেনও না, ওনার সময় নেই। তো যাই হোক, উনি জানেন যে আমি নাম করতাম ওনার হাউসের অরুণ করতাম কিরণমালায়, তো সেই সূত্রে কথাবার্তা, এই আর কি। যারা সহ অভিনেতা অভিনেত্রী ছিলেন তাদের সঙ্গে যোগাযোগ আছে, কথা হয়? সহ অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে অনেকের সাথেই যোগাযোগ আমি রাখি, তারাও কখনো কখনো আমার সাথে যোগাযোগ করে। আমার এই রিসেন্ট একটা ফুটবল ম্যাচ ছিল, যেখানে অনেক অভিনেতাদের সাথে দেখা হয়েছিল। তো সেখানে সব সিরিয়ালের হিরোরা ছিল, সিনেমার হিরো ছিল কিছু, তারা সবাই মিলে আমরা একটা ফুটবল খেললাম। একটা ওই হেয়ার টু কেয়ার বলে একটা মানে ওই টেলিভিশন আর্টিস্টরা কয়েকজন মিলে একটা, এক্স্যাক্টলি হ্যাঁ, গাছ লাগানো। তো সেই উপলক্ষে যেদিন ওই মানে 1000 গাছ লাগানো হয়েছে, সেই উপলক্ষে একটা ফুটবল ম্যাচ ছিল চেতলা অগ্রণীর সাথে। তো আমি গোলকিপার ছিলাম, খুব ভালো নাকি সেভ টেপ করেছি। আমাদের কোচ ছিল ত্রিজিৎ দা, সে খুব প্রশংসা করেছে, বলে যে তুই ম্যান অফ দ্য ম্যাচ। তো এরমভাবে যোগাযোগ আছে। আরও তাছাড়াও যোগাযোগ আমার পাশের অনেক মানুষ অনেক এগিয়ে গেছে, এরম মানুষও আছে, তারা অনেক এগিয়ে গেছে। মানে তাদের দেখলে এখন ভাবি ওরে বাবা, এ তো এখন ধরাছোঁয়ার বাইরে হয়ে গেছে। তো সেটা তার লাক বা তার নসিব, যখন তার মাহল সেইভাবে ক্রিয়েট হয়েছে, সে ওই জায়গাটায় পৌঁছেছে। এবার দেখা যাক কি হয়। একটা তো পরিশ্রম থাকে, আর একটা ভাগ্য থাকে, মানে ভাগ্যটা সত্যি অনেকটা বড় ব্যাপার। ভাগ্য একদম উপরে তুলতে পারে বা কখনো নিচে নামিয়ে দিতে পারে। তো আমি একটা কথা বলবো, কখন এই যে এতটা জনপ্রিয়তা পাওয়ার পর যখন এই জায়গাটা আসে, তখন কখনো ফাঁকা মনে হয় সৌভিক? মানে কখনো হাল ছেড়ে দেওয়ার কথা মনে হয় নাকি না তখনও পজিটিভ থেকেছে সবসময়? না, মনে হয়নি কোনোদিন এটা নয়, আমারও কখনো কখনো মনে হয়েছে দূর ভালো লাগছে না, এই যে এতদিন ধরে কাজ নেই, আমি কি করছি, কিছু তো করতে হবে। একটা এস্টাবলিশমেন্টের ব্যাপার আছে, পরিবার আছে, বা আগামী দিনে পরিবার আরও বাড়বে, তার জন্য আমি কি ভাবছি। কিন্তু কোনো দিনই বাড়ির কেউ আমাকে সাপোর্ট করেনি যে আমি অন্য কিছু করি, বিশেষ করে মা। মানে এখনও প্রতিদিন আমার ডায়েটের খাবারটা ঠিক সময় আমার হাতে ওঠে বা আমি ওটা খাই, এটা মা ছাড়া সম্ভব হতো না। মানে আমি তো কখনো কখনো ভাবি, মানে মা বাবাকে কে না ভালোবাসে, সবার কাছেই সবার মা বাবা প্রিয়। মানে আমার কাছে আমার মা বাবা এতটা প্রিয়, মানে ওরা যদি কোনো দিন না থাকে, একদিন তো এরকম দিন আসবে, মানে সেদিন আমার কী হবে এটা ভাবলে আমার খুব ভয় লাগে। কিন্তু সেই দিনটা হয়তো আরও ব্যস্ত থাকবো, আমি হয়তো অনেক কাজের মধ্যে থাকবো, কিন্তু এই দিনগুলো আর তো পাবো না ফিরে। তো ফ্যামিলিকে প্রচুর টাইম আমি দিচ্ছি, ফ্যামিলির সাথে থাকছি। সব বোধহয় খারাপ হয় না, মানে ভালো এটাই যে এরপর ব্যস্ততা শুরু হলে, বা এক সময় তো ব্যস্ত ছিলে, আবার হয়তো ব্যস্ততা তোমার মানে আবার ব্যস্ত হয়ে যাবে, কিন্তু এই সময়টা বোধহয় ভগবান বা যাই হোক ভাগ্য এটা করে দিয়েছে তুমি তোমার পরিবারের সঙ্গে কাটাও।
হ্যাঁ হ্যাঁ, এটাই আমারও খুব মনে হয়। আর আমি ওইভাবে ওই জন্য জীবনটাকে জিয়েও নিই এভাবে, যে চলো আমার কাছে এটা আছে তো আমি এটাতেই হ্যাপি। হ্যাঁ না, কিন্তু সবসময় এটা হ্যাপি বলতে এই হ্যাপি নয় যে এটাই শেষ হয়ে গেল, আরও হ্যাপি থাকতে হবে। সেটা তো প্রত্যেকটা মানুষ প্রতিটা দিন আরও ভালো থাকতে চায়, আরও ভালো করে তার সব কিছু করতে চায়, সেটা আমিও চাইছি। মানে দেখো, আমার কিছুদিন আগে একটা বন্ধু প্রশ্ন করছিল যে তুই হাইটে ভয় পাস? এবার ধরো সারা পশ্চিমবাংলায় আমার হোর্ডিং পড়েছে, সেই জায়গা থেকে আজকে যে জায়গায় এসে আমি দাঁড়িয়ে আছি, আমার হাইটে আর ভয় লাগে না। মানে হাইটটা ঠিক আছে, ভয় লাগে, ভয় কিসে লাগে সেটাও ঠিক করে বলতে পারবো না, কিন্তু আমি তো সয়ে গেছে আর কি এটা, যে আমি আমার কাছে কাজ নেই, এইভাবেই চলছে, চেষ্টাটা করে যাচ্ছি, দেখা যাক কি হয়। এখন বর্তমানে অভিনয়ের সঙ্গে তুমি যুক্ত, সেটা কিভাবে একটু যদি বলো। আমার দুটো ডান্স ড্রামার টিম আছে, ওদের সাথে আমি শো করি। ডান্স ড্রামা মানে বুঝতেই পারছো, সেখানে নাচও হয়, গানও হয়, অভিনয়ও হয়, সব হয়। এবার ওরা বিশেষ করে আমাকে তখনই ডাকে যখন কোনো অভিনয়ের চরিত্র লাগে। মানে আমি যেমন 2019-এ আয়েশবাগ, যেখানে তুলসীদাস বসে রামায়ণ লিখেছিলেন, সেখানে রামের চরিত্র অভিনয় করেছি। তো সেখানে ক্রেজ দেখেই পাগল হয়ে গেছিলাম। মানে আমি ওদের বলে এসেছিলাম যে বারবার করতে চাই না, কিন্তু লাইফ টাইম এক্সপিরিয়েন্স। মানে যা তা, মানে 8 থেকে 80 পায়ে হাত দিয়ে প্রণাম করছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এসেছিল, তিনি আমাদের পুজো করলেন, মানে রাম সীতা লক্ষণকে। এটা দারুণ, এটা আমার একটা অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল। তো ওটাও আমি অভিনয়ের জন্যই সুযোগটা পেয়েছিলাম, আমি রামের চরিত্রে অভিনয় করেছিলাম। আর তখন যদি তুমি সিরিয়ালে ব্যস্ত থাকতে তাহলে তো এইটা পাওয়া হতো না 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 না, কোনোদিনই যেতে পারতাম না। আমার একবার মনে আছে এনএসডি ছিল আমার, তখন ক্যালিগুলা বলে থিয়েটারটা করছিলাম প্রাচ্যর সাথে। তো বিপ্লব বন্দ্যোপাধ্যায় আমাদের ডিরেক্টর ছিল। তো তখন কিরণমালা চলছে। এবার বিপ্লব দা তো ফোন করে খুব বললো তোকে যেতেই হবে, এনএসডি যাচ্ছি, তোকে যেতে হবে। এবার আমি তার আগে কোনো দিন এনএসডি যাইনি, তো আমার কাছে খুব একটা এক্সাইটমেন্ট ছিল যে না, এনএসডি যাব। তো আমি হাউসে জানালাম এরকম ব্যাপার, আমাকে ছাড়ুন এই কদিনের জন্য, আমি এনএসডিটা করে আসি। তো ওরা বললো যে তোকে ছাড়া কোনো সিনই নেই, তোকে ছাড়াই যাবে না। আর এটা বলে কি হলো, আমার এনএসডিটাও বন্ধ হয়ে গেল, আমি যেতে পারলাম না। আর এইদিকে ওই গোটা মাসে আমার 2টো ডেট দিয়েছিল হাউস, এটা নিয়ে আমার খুব অভিমান হয়েছিল। তারপরে কিরণ মোল্লা আমি শেষ কয়েকদিন করিনি, আমি ছেড়ে দিয়েছিলাম। আমি বলেছিলাম না না, কিরণ মোল্লা আমি আর করবো না। মানে তুমি আমার ফ্যামিলি এটা, মানে প্রতিদিন আমি যাদের সাথে সব কিছু করছি, তারা যদি আমার জন্য এইটুকু না ভাবতে পারে, তাহলে সেটা সত্যি অভিমান হওয়ারই কারণ। তো সুতরাং তারপরে আমি যখন পরের মাসে ফোন এলো, প্রোগ্রামার চেঞ্জ হয়ে গেছিলো, একজন ফোন করে বললো সৌভিক কালকে এই সময় কল টাইম। আমি বলেছিলাম যে না, আমি কিরণমালা ছেড়ে দিয়েছি। দেখো, আত্মসম্মান মানে কাজের দরকার তো সত্যিই আছে, কিন্তু আত্মসম্মান বেশি দিয়ে কাজটা একদম করা যাবে না। মানে আমি ওটা করতে চাই না, কোনোদিন করতে পারিনি। টুকটাক কখনো কখনো কিছু কিছু ঘটনা ঘটেছে, যেটা নিয়ে পরেও আফসোস করেছি আমি। মানে আমি করতে চাই না, মানে আমি খুব শান্তিপ্রিয় মানুষ, আমি ঝামেলার মধ্যে থাকতে চাই না। কিন্তু এমন পরিস্থিতি ছিল যেখানে আমি যদি রিয়াক্ট না করতাম হতোই না। এবার তা বলে যদি সারা জীবন রিয়াক্টই করে যাই, তাহলে তো আর কাজ করা হবে না, রিয়াক্ট করা হবে। এবার যাই হোক, তো সেই সব কাটিয়ে এখন এখানে দাঁড়িয়েছি, তোমার সাথে বসে আছি। একদমই তো, মানে তোমার সঙ্গে এই প্রথম আলাপ আমার সেইভাবে। আমার একটা এইটুকু কথোপকথনে আমার খুব মনে হলো তুমি খুব স্পষ্টবাদী, স্পষ্ট বক্তা, এটা আমার মনে হলো। এবং এই যে বললে যে আত্মসম্মান বিকিয়ে কাজ নয়, এটা এখন শুধু টলিউডে নয়, পুরো সমাজেই হয়ে চলেছে। তো সেক্ষেত্রে এর সঙ্গে কোনো আপোষ করনি, কোথাও গিয়ে কি মনে হয় সেটাও একটা কারণ হতে পারে? হ্যাঁ, হতে পারে। এটা আমার মা খুব বলে যে তুই এরম করিস, ওরম করিস, ওরা তোকে আর কাজে ডাকবে না। তো আমার দেখো, যেটা কাজ হয় না সেটা নিয়ে বলা উচিত না, কিন্তু এই মুহূর্তে মাথায় আসছে বলে বলছি। তখন আমার চিরসাথী শেষ হয়েছে, এসভিএফ থেকে আমাকে রমণীর গুণের সেকেন্ড লিড একটা ক্যারেক্টার আমি অমল করতাম ওখানে, তো ওটার জন্য ডেকেছে। তো আমি ওই অমল করতে গিয়ে আমি আর পারছিলাম না, হচ্ছিল না আমাকে দিয়ে। মানে সবে সবে একটা ফ্লোর থেকে বেরিয়েছি, যে ফ্লোরে আমিই সব। এবার বেরিয়ে গিয়ে একটা সেকেন্ড লিড, আমার আইডিয়াও ছিল না, আমি পারছিলাম না। তো আমাদের যে ইপি ছিল হাউসের, তাকে বললাম যে দেখো আমি তো এই চরিত্রটা করতে পারছি না, আমি তোমরা ছেড়ে দাও। এটা বাড়িতে জানতো না, এটা বলেছি। ওরা বললো না, তুমি তো এরকম বলতে পারো না সৌভিক, তুমি এখন কমিটেড আমাদের সাথে, যেটা হয় আর কি। এবার তারপরে যাই হোক, ওটা বলার পর মা বাড়িতে এসে যখন মাকে বললাম, মা তো সেই কাঁদতে বাকি ডেকেছে যে তুই এসভিএফের সাথে এরকম করছিস, ওরা তোকে আর কোনো দিন কাজ দেবে না। তারপরে কয়েকদিনের মধ্যে আমাকে আবার ফোন করলো চিরদিনই 2-এ আমি লিড। মানে আমাকে এসভিএফ থেকে ডায়েট করাতো সেই সময়, আমি ক্রাশ ডায়েট করছিলাম। 8 দিন বাকি শুটিং শুরু হতে, আমাকে রোগা হতে হবে যেটুকু পারি আর কি। সেই সময় আমি আরও রোগাই ছিলাম, কিন্তু তারপরও কিছুটা রোগা, মানে ওটা দেখলে বোঝা যায়, ছবিটা দেখলে কেন ওরা বলেছিল হতে। তো আর 2 দিন বাকি শুটিং শুরু হতে, আমি ভাবছি বাবা পেমেন্ট নিয়ে কথা হচ্ছে না, কেউ আর ফোন করছে না, আর আমিও একবারই খুব একটা করি না আর কি, যে আমায় ফোন করছে না, তাদের তো আমাকে লাগবে। এবার যাই হোক, একটা এডি, হ্যাঁ আমি জানি শিওর আমি ওটা করছি,
এবার তারপরে একজন এডি ইন্ডাস্ট্রিডি সে ফোন করে বললো যে সৌভিক ওটা তুই করছিলি না? হ্যাঁ আমি তো করছিলাম, মানে আমি তো জানি আমি করছি। বলছে না ওটা তো সব্যসাচীদার ছেলে করছে। এবার নেপোটিজমের শিকার তো আমিও হয়েছি। মানে আজকে যদি ওই কাজটা আমি করে ফেলতে পারতাম তাহলে আজকে আমার জায়গাটা আলাদা জায়গায় থাকতো, কারণ এরম বড় একটা ব্যানারে এরম একটা ছবির লিড কাস্টিং সেটা শেষ অবধি হলো না। ওই জন্য বলছিলাম যে না হওয়া কাজ বলতে নেই, এটা আফসোসের ব্যাপার। যাই হোক, তো এরম অনেক এক্সপিরিয়েন্স আছে আরও। মানে প্রচুর কথা হয়েছে কিন্তু হয়নি আসলে। না না, আমি তো চিরসাথীর সময় শুনতাম, আমার খুব প্রশংসা হতো, মানে যারা চিরসাথী দেখতো তারা সব থেকে বেশি আলীকেই পছন্দ করতো, আর আমার চরিত্র ছিল আলী। তো সবাই বলতো তুই কিন্তু প্রচুর কাজ পেয়ে যাবি, প্রচুর সিনেমায় কাজ পেয়ে যাবি, মানে আমি এটাই জানতাম এটাই হবে। তো যখন মানে চিরদিনই 2 এর জন্য এটা হয়েছিল তখন আমি ভাবলাম যে হ্যাঁ আমরা যেটা হওয়ার কথা সেটাই হচ্ছে, আমি খুব একটা সারপ্রাইজ রইনি, কিন্তু শেষ অবধি হলো না। এবার তারপরে পেছোতে অনেকটাই আমি বললাম না আমার আশেপাশের অনেক মানুষ আজকে অনেক উপরে চলে গেছে, তাদের সবার নাম সবসময় বলা উচিত না। তারা তাদের স্ট্রাগল ছিল, তাদের সাধনা ছিল, আমারও সাধনা আছে, আমারও স্ট্রাগল আছে, আমার মতো করে সেটা চলে, সবারটা সবার মতো করে চলে। তারা যেটা পেয়ে গেছে তাদের ওটাই প্রাপ্য, বাট আমারও স্ট্রাগলও চলছে, আমি কি পাবো সেটা তো সময় বলবে। কিন্তু আমার মনে হয় তোমার এই কথা থেকে অনেকের এটা বোঝা উচিত বা শেখা উচিত, বা তুমিও হয়তো শিখেছো এটা লেসন, যে এই যে হঠাৎ করে সব পেয়ে যাওয়া, তারপর হঠাৎ করে সব হারিয়েও যেতে পারে, ইন্ডাস্ট্রিটা এরকমই, তাই না? এটার জন্য তৈরি হয়ে আসা উচিত যারা। একদম একদম একদম, মানে এটা তো আমি বললাম না যে হাইটে আর ভয় করে না, হাইটে সত্যি আর ভয় করে না, কারণ আমি ওই যে চূড়াটা দেখেছি যেখানে আমি সব কিছু, মানে চারিদিকে আমার হোর্ডিং থেকে শুরু করে সব কিছু চলছে, সেখান থেকে পড়ে এসে মানে একটা বিরাট উঁচু জায়গা থেকে আমার মনে হয় আমি পড়ে গেছি, কিন্তু তারপরে আমি সারভাইভ করে গেছি, আমি দাঁড়িয়ে গেছি, ঠিক আছে। এবার দাঁড়িয়ে যখন আছি, বেঁচে যখন আছি, তখন তো করতেই হবে, যতদিন বেঁচে আছি করতে হবে। এবার আমার স্বপ্নের চরিত্র আমার কাছে কবে আসবে এটা তো আমি বলতে পারি না, বলা যায় না। তোমার ইন্টারভিউ দেখেই হয়তো কেউ ফোন করলো আমাকে, এটাই ভাবছিলাম। আমি তো তোমার প্রোফাইল খুলেও দেখছিলাম, তুমিও তো সেলিব্রিটি, তোমার তো একেবারে আমি নই, আমি তোমাদের সঙ্গে প্রচুর ফলোয়ার্স, তোমার প্রচুর আর কি। সেটা নয় আসলে, এটাই আমার মতে তোমার যোগ্যতা দিয়ে তুমি কাজ পাবে, তুমি যে কাজটা দেখিয়ে দিয়েছো। কিন্তু এটা কি মনে হয় যে এখন সত্যি বর্তমান সময়ে, যেটা অফ ক্যামেরাও বলছিলাম, যে নিজের কাজের যোগ্যতা দিয়ে কাজ পাওয়া এটা অনেকটা কমে গেছে, বা তাকে কাজ দেওয়া সেটা বোধহয় কমে গেছে অনেকটা, তাই না? একদমই তাই, মানে এটা অনেক এক্সপিরিয়েন্স আছে। কিরণমালা একবার মানে গোটা ফ্লোর হাততালি দিচ্ছে, একটা শট ছিল, মানে একটা সিন ছিল, সিনটা একটু কঠিনও ছিল, মানে উপর থেকে আমি গুহায় পড়ে গেছি, আমি পড়েছি, অরুণ গুহায় পড়ে গেছে। তো ওই গুহা থেকে পড়ে নিচে এসে পড়ছি একটা ওই গুহারই মতো একটা বড় এর মধ্যে। তো ওই ওটা একটা লম্বা একটা শট ছিল, তো ওটা দেওয়ার পর সবাই হাততালি দিচ্ছে ফ্লোরের। মানে এইগুলোই কিন্তু একটা শিল্পীর কাছে মনে থেকে যাওয়ার মতো ঘটনা। মানে প্রতিদিনই তো শুটিং হচ্ছে আমাদের, কত শট হচ্ছে, কত সিন হচ্ছে, তার মধ্যে ওই একটা দিন যখন দেখলাম যে সবাই অ্যাপ্রিসিয়েট করছে, সবাই হাততালি দিচ্ছে, টেকনিশিয়ান থেকে শুরু করে ডিরেক্টর থেকে শুরু করে সবাই, তখন মানে এগুলো হার্ট টাচিং আর কি, এগুলো মনে থেকে যায়। আবার ফ্লোরে সেই হাততালিটা শুনবে আশা করি খুব শীঘ্রই। এটা নিশ্চয়ই, এটা হতেই হবে। যখন কখনো, তবুও আমি জিজ্ঞাসা করবো, কখনো কি অভিনয় ছেড়ে অন্য কিছুর কথা ভেবেছো, বা যদি অভিনয় ছাড়তেও অভিনেতা সত্তা মানে একদিকে রেখে আর কি হতে পারতো সৌভিক, বা আর কি কখনো ভেবেছো? আর কি হতে পারতো এটা নিয়ে যদি ভাবি, আমি ক্রিকেট খেলতে পারতাম, কারণ আমার এলাকায় আমি ক্রিকেট খেলা, আমাদের যদিও পিং পং বলে খেলা হয়, কিন্তু ওখানে কিন্তু আমি বেস্ট ব্যাটসম্যান, মানে উইকেট কিপার ফাটাফাটি, উইকেট কিপার কাম ব্যাটসম্যান। মানে আমার খুব মনে হতো যখন খেলি আমি, যে যদি আমি এই প্রফেশনে এগোতাম হয়তো একটা সুন্দর ভবিষ্যৎ আমার হতে পারতো। কিন্তু মানে আমি হ্যাপি, আমি অ্যাজ এ অভিনেতা আমি চাই না আর কিছু হতে। যা পেয়েছো এবং আরো পাবে, আরো পাওয়া বাকি আছে। তো শাহরুখের কথা এটা বলাই যায় যে পিকচার তো আমি বাকি হ্যাঁ মেরে দোস্ত, তো পিকচার তো আমি বাকি হ্যাঁ। একদম। এবং হাল না ছাড়া, এটাও বোধহয় সৌভিকের থেকে শিখতে হয় যে হাল ছেড়ো না বন্ধু। হ্যাঁ, অনেকে অনেক রকম, মানে এই বলতে মনে আসে, মানে আমি তখন স্কুলে পড়ি, আমার এটা একটা বাজে জিনিস বলা হবে, কিন্তু তারপরেও আমি মানে এই মুহূর্তে বলতে চাইছি। তো আমার একজন শিক্ষক, মানে তিনি ইতিহাস পড়াতেন, তিনি বলেছিলেন যে অভিনেতা এ তো 2 টাকার বাদাম কিনে খেতে হবে, মানে এরকম একটা ব্যাপার। তো সেটা গিয়ে বাড়িতে বলার পর মা খুব করেছিল যে হ্যাঁ রাম বলেছে, তুই কি এটা নিয়ে কিছু মনে করিস না। তারপরে ওই স্যারটাকে আমি খুব একটা ভালোবাসতাম না, মানে আমাকে ডিমোটিভেট করতে চাইছিলেন। তো যাই হোক, এইভাবে চলছে। কিন্তু তারপরে তুমি
প্রমাণ করেছিলে তখন, মানে প্রমাণ করার পর স্যার এটা বলেছিলেন নাকি? তখন তো আমি আর ওই স্কুলে ছিলাম না। আচ্ছা, নিশ্চয়ই দেখেছেন তখন। হ্যাঁ নিশ্চয়ই দেখেছে, সবাই জানে। একদম। তবে ওই কথাগুলো ধরে রেখে লাভ নেই, আশেপাশে এরকম প্রচুর মানুষ আছেন যারা পিছিয়ে নিয়ে যেতে চাইবে, কিন্তু এগিয়ে যাওয়ার মানুষের সংখ্যা আসল তোমার জীবনে, তাই তো? মা বাবা একদমই তাই, হাত ধরে আছেন। একদমই তাই। মা বাবা একদম আগলে রেখেছে আমাকে, আগলে রেখেছে। আর প্রতিদিন যে আমাকে আরও কিছু করতে হবে, আমার করা বাকি আছে, এটা প্রতিনিয়ত আমার মা বাবাই আমায় মনে করায়। মা তো মাঝে মধ্যে কিন্তু টুকটাক বলেছিল যে যে একটা অন্য কিছু তাহলে করবি কি কিছু অভিনয়ের পাশাপাশি, কিন্তু বাবা কোনোদিন কিচ্ছু বলেনি আমায়, কোনোদিন কিচ্ছু বলেনি যে হ্যাঁ যেরকম চলছে চলছে। বাবা মঞ্চ এখনো বলে, কিন্তু তোমার চিন্তার কোনো কারণ নেই, তুমি চেষ্টাটা করে যাও, একদিন ঠিক হবে, আর সেদিন সব কিছু দেখবে তোমার কাছে আছে যেগুলো তুমি হারিয়ে ফেলেছো। এইগুলো এইভাবে চলে। একদম। টলিউড থেকে যদি প্রাপ্তি এবং অপ্রাপ্তি বলি, পাওয়াটা কি এবং না পাওয়াটা কি, যদি এক কথায় কি বলবে? কঠিন প্রশ্ন। প্রাপ্তি বলতে তো ওই আমার কাজগুলো রয়ে গেছে যেগুলো আমি পেয়েছি, মানুষের ভালোবাসা পেয়েছি। আর অপ্রাপ্তি মানে এখন তো আমি পুরো অপ্রাপ্তি সিজন চলছে আমার, আমি তো কিছুই পাচ্ছি না ঠিকভাবে যেটা আমার পাওয়া উচিত। কেন দিচ্ছে না ওরা আমি বুঝতে পারছি না। আমার পাস্ট রেকর্ড কিন্তু ভালো, মানে আমি যা কাজ করেছি চিরসাথীতে হোক বা যাই হোক, মানে সবাই খুব প্রশংসা করেছে আমার, তারপরেও কেন এরকম হচ্ছে? আচ্ছা, টলিউড কি মনে রাখে কাজ, তোমার কি মনে হয়? বা এখানকার মানুষ কাজ মনে রাখে? যদি আমি বলি ধরো কিরণমালা একটা হিট সিরিয়াল, কিরণমালার কথা এখন থেকে 10 বছর পরেও মানুষ মনে রাখবে। এবার কিরণমালা মনে থাকলে অরুণও মনে থাকবে। যেমন লকডাউনের সময় কিরণমালাটাকে আবার ওরা চালিয়েছিল, আমি ওদের থ্যাংক ইউ জানিয়েছিলাম চ্যানেলকে। যাই হোক, তো অপ্রাপ্তি বলতে টলিগঞ্জ কতটা মনে রেখেছে এটা একটা সন্দেহ আমারও আছে, মানে কতটা আমাকে ওইভাবে মনে রেখেছে। কিন্তু মানুষ চেনে, মানে ধরো এখন আমি যা যা কাজ করে ফেলেছি, আমি যদি কোনো ফ্লোরে কোনো কারণে চলে যাই, সেখানে আমার চেনাশোনার লোক একজন হলেও, দুজন হলেও, তিনজন হলেও আমি পেয়েই যাই। ওগুলো কিন্তু একটা প্রাপ্তি মনে হয় তখন, এই তো এনাকে আমি চিনি, ওই তো ওনাকে আমি চিনি, তখন মনে হয় ওটাও একটা প্রাপ্তি। আর অপ্রাপ্তি তো কি বলবো, অপ্রাপ্তি আমি ওই নিয়ে ভাবি না খুব একটা। হ্যাঁ, প্রাপ্তির কথা না হয় থাক, কিন্তু আমি যে জীবনটা কতটা বদলালো, কি কি শিখলো সৌভিক, অনেকটা শেখা। এই যে উত্থান পতন জীবনের, এটা থাকবেই প্রত্যেকটা ক্ষেত্রেই। এই কি কি শিখলো আমি এটা জানতে চাই, মানে অনেকটা শিখে ফেললে এই কয়েকটা বয়সেই আর কি। দেখো যেটা শিখলাম পেশেন্স, যেটা খুব জরুরি। আমি এই জাস্ট রিসেন্ট কয়েকদিন আগে একটা ওয়েব সিরিজে ছোট্ট একটা চরিত্র করেছি, হইচইয়ের ওদের আসছে, হ্যাঁ একটা ছোট্ট চরিত্র। ওরা বলেছিল আমার কাছে কাজও নেই, আমি গিয়ে করে দিলাম। শুরু হয়ে গেছে বলা যায়, মানে ওই চলছে, মানে চেষ্টার সাথে সাথে কিছু তো পাবো, ওই ওরকমই একটা কিছু পাওয়া। এবার প্রশ্নটা আরেকবার বলো। হ্যাঁ, আমি কি কি মানে কি শিখলে? তুমি যেটা বললে ফার্স্ট ধৈর্যটা জীবনে, এক্স্যাক্টলি পেশেন্স। তারপরে তাছাড়াও দেখো কাজের মধ্যে সব থাকে না, একটা ডিসিপ্লিন ওয়েতে সব কিছু চলে। একটা ডিসিপ্লিন, একটা শিল্পীরা তো ডিসিপ্লিন ওয়েতে চলতেই হবে, না হলে তো জীবন খুব কঠিন জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করাবে। তাছাড়াও আরও অনেক কিছুই শিখেছি, মানে সব কিছুই এভাবে বলতে পারবো না এখন তোমাকে আমি কি কি শিখেছি। জানা আছে, প্রয়োজনে পরিস্থিতিতে সেগুলো বেরিয়ে আসে। যাই হোক, আমাদের খুব সুন্দর একটা আড্ডা হলো। আমি বুঝতে পারছি কথা বলতে বলতে মাঝে মাঝে বোধহয় পুরোনো সময়ে চলে যাচ্ছিলে, এবং খানিকটা ইমোশনাল হয়ে যাওয়া, তোমার চোখ দেখে বোঝা যাচ্ছিল খানিকটা সেই ছবিগুলো ভেসে উঠছিল, তাই তো? হ্যাঁ সেটা তো অবশ্যই হচ্ছিল। সেটা ফিরে আসুক, এটাই এখন। দেখো শুরুটা প্রতিদিন নতুন করে করতে হবে। মানে আমি এখন যদি আমার ওই চিরসাথী, গোটা পশ্চিমবাংলায় হোর্ডিং বা কিরণমালার অরুণ এগুলো ধরেই বসে থাকি, আমি আর এগোতে পারবো না। আবার যেটা শুরু, মানে ওই ছোট্ট চরিত্রটা, ওই মানে ওয়েব সিরিজের ছোট্ট চরিত্রটাও ওটাও একটা শুরু, তুমি ঠিকই বলেছো। কিন্তু এরকম আরও টুকরো টুকরো শুরু হতে 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 যখন ব্যাপারটা একটা বাঞ্চ হবে, একটা বড় কিছু হবে, তখন আশা করি একটা ভালো কিছু ঘটবে, যেটার জন্য আমি অপেক্ষা করে আছি। এবার তার জন্য যেগুলো করার সেগুলো আমাকে করতে হবে, সেগুলো আমি করছিও। আর তোমাদের ভালোবাসা বা মানুষের ভালোবাসা যদি ঠিক থাকে, বা তাদের আশীর্বাদ যদি আমার মাথার উপরে থাকে, তাহলে আমার যোগ্য যেটা পাওয়ার। আর আমার এটা খুব মনে হয় জানো তো, মানে আমার যেটা পাওয়ার সেটা আমার থেকেও নিতে পারবে না। যেটা আমার পাওয়ার সেটা আমি পাবোই, বা অন্য যাদের যেটা হয়ে যাচ্ছে তাদের ওটা পাওয়ার ছিল, সেটা পাওয়াও যায় না। এক্স্যাক্টলি, পাওয়াও যায় না সেটা। তো সেটা নিয়ে আর আফসোস অত করে লাভ নেই। নতুনের দিকে দেখতে হবে, আগামীর দিকে দেখতে হবে। তুমি যে
বলে যে ছোট চরিত্র যাই হোক, কিন্তু এই বিন্দু বিন্দু থেকেই তো সিন্ধু হয়, এটা কথায় আছে। তো এইটাই হয়তো শুরু হলো তোমার, এরপর আরো একাধিক কাজ হবে। তো আমার একটা কথা তুমি মাঝে বলছিলাম, খুব ভালো লিড না পেলেও হলো, মানে এখন আর এই জায়গাটাতে নেই যে একটা স্ট্রং ভালো চরিত্র হলেই আমার মনে হয় তুমি খুশি, তাই তো? লিড বা এইটা বোধহয় এখন আর চাও না। না, ঠিকই বলছো। এই মুহূর্তে একটা স্ট্রং চরিত্রই আমার কাছে বেশি ডিমান্ডিং। তো দেখা যাক কবে পাই। হতেই হবে, যখন এতটা মনের জোর থাকে কাজের প্রতি, এতটা, এর আগেও বলছি, সততা থাকে, তখন তো সেই কাজ নিজের কাছে একদিন আসবেই। কিন্তু নিজের প্র্যাকটিসটা যে চালিয়ে যাচ্ছে এটাই বোধহয় অনেক, এটা রোজ চলছে, তাই? হ্যাঁ, সেটা রোজ চলছে, মানে প্র্যাকটিস তো চলছেই সব কিছু ধরনের, মানে অভিনয়ের দিক থেকে, বা আমি কখনো কখনো আবৃত্তি করি, সেইগুলো মাঝে মধ্যে প্র্যাকটিস করা। তারপরে এই যে বললাম তোমাকে, ডান্স ড্রামার টিম আছে দুটো আমার, ওদের সাথে শো করা, ওটা তো ভালো প্র্যাকটিস হয়। মানে আমাদের এরকম হয় যে একটা রিহার্সাল করে শো করতে হয় মঞ্চে উঠে, একটা রিহার্সাল, ওখানে পৌঁছে গেছি, কতক্ষণের শো হয়? শো 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টার শো হতে পারে একটা রিহার্সালে। মানে তাতেই তোমাকে কি নাচতে হবে, কি অভিনয় করতে হবে, সব ওর মধ্যেই ফিক্সড আছে। আর তোমাকে ওটা করতে পারতেও হবে, তুমি যদি মঞ্চে উঠে ধ্যারাও তাহলে চলবে না। মানে এটা তো দারুণ প্র্যাকটিস, মানে অনেক দিন ধরে প্র্যাকটিস না একদিনেই? একদিনে, এটা সত্যি দারুণ প্র্যাকটিস। মানে এটা আমার করলেও খুব ভালো লাগে। মানে আমি ডান্স ড্রামার যে শোগুলো করতে যাই, মানে করার পর একটা ওই সন্তুষ্টি যেটা হয় সেটা আমি পাই। এইভাবে চলছে সব কিছু নিয়ে। চলুক, আর বেশি সময় নেব না। তবে আবার কি বাড়িতে ফেরা আজকে, নাকি আপাতত এখানে? এখান থেকে আজকে কিফে যাব, গিয়ে কয়েকটা ছবি দেখবো। আমার কিছু বন্ধুও আসছে, আমরা নন্দন চত্বরে আজ কিছুক্ষণ আড্ডা মারবো। তো এখান থেকে বেরিয়ে রাত্রিবেলা 6:30 থেকে একটা কি সিনেমা আছে দেখলাম, নামটা মনে আসছে না, ওটা দেখে, ওটা মনে হয় যা যতক্ষণেরই ছবি হোক, ওটা দেখে তারপরে ওখানে বেরিয়ে বাড়ি চলে যাব, কানাইপুর কোন্নগর। আবার আসা হবে কাজের জন্য, এটাই আশা করি, এবং নতুন কাজ নিয়ে আবার কথা হোক, এটাই আমরা চাই। শুধু একটাই কথা, দর্শকদের, তোমাকে যারা আজও ভালোবাসেন এবং অবশ্যই পরে ভালোবাসবেন, শুধু অভিনয়ের জন্য নয়, আজ বুঝলাম তুমি মানুষটাও তো ভীষণ ভালো, সেটা অবশ্যই তোমার পরিবারের জন্য, পরিবার থেকে পাওয়া, বেড়ে ওঠা থেকে। তো সেটা কখনো যেন না বদলায়, কখনো বদলায়নি বোধহয়। সৌভিক যখন প্রচণ্ড, মানে কি বলবো, শিখরে ছিল, তখনও বোধহয় বদলায়নি। না, একদম না, আমি একদম সবসময় ডাউন টু আর্থ ছিলাম, কিচ্ছু ছিল না কোনো না। এবার আমার কিন্তু আবার চলতে গিয়ে এখন যে এতদিন রাস্তা চলার পর এটাও দেখেছি যে সবসময় সেটা কিন্তু ভালোও নয়। মানে খুব বেশি ডাউন টু আর্থ হয়ে গেলে মানে খুব ইজিলি হয়ে যায় ব্যাপারটা, ও সব করে দিচ্ছে, মানে যাকে নিয়ে কোনো প্রবলেম নেই, মানে সে যেন কিছুই না আর কি, মানে কিছু একটু করতে হয়। তো সেই সুযোগ খুব একটা পেয়েছি বলে মনে হয় না, বা পেলে তখন হয়তো করেওছি। তবে দর্শকদের উদ্দেশ্যে বলতে চাইবো শেষে আমি, যে জীবনে চলার পথ মসৃণ নয় বরং বন্ধুর, সেই পথ সৎভাবে অতিক্রম করা এবং জয়লাভ করা আমাদের সকলের উদ্দেশ্য। কালের কোষ্ঠী পাথরে নাম রেখে যাওয়ার লোভ আমাদের কারো কম নয়, তবে সময় বড় অদ্ভুত, কখন আসে বোঝা যায় না। তাই পারলে সময়ের পায়ে একটা নূপুর বেঁধে দাও। তো ওই নূপুর বেঁধে দেওয়ার কাজটাই চলছে, বুঝেছো? চলছে, তার মধ্যে এটাও একটা নূপুর বাঁধার দিন। তুমি এসছো, আমি ইন্টারভিউ দিচ্ছি। আমি ইন্টারভিউ নিতে পারছি তোমার মতো মানুষের, এটাও কিন্তু আমাদের প্রাপ্তি, এত ভালো একজন মানুষের, এবং অনেক কিছু শিখলাম কিভাবে থেমে না যাওয়া যায়, তাই না? থেমে যাওয়া যাবে না, তোমাকে তো চলতে হবে, জীবন চলবে নিয়ে। এবার তুমি দিক নির্দেশ, তোমার মানে দিক নির্ণয় করতে পারো যে আমি এই রাস্তায় নয় এই রাস্তায় হাঁটবো, কিন্তু যখন তুমি বেঁচে আছো, তুমি যখন জীবিত, তোমাকে তো কর্ম তো করতেই হবে। আর এই সৎ লড়াই কখনো বিফলে যাবে না, এই যোদ্ধা কখনো হেরে যাওয়ার না, এটা বলতে পারি, এবং সেটাই যেন হয়, এটাই আমরা আশা রাখি। শেষ করব, শেষে আর একবার তোমার এদের মানে দর্শকদের, প্রিয় মানুষদের শেষে কিছু বলে দাও, যে ফিরে আসছো শীঘ্রই, তোমার তো কাজ শুরু হয়েছে বললে, সেটাতেই শুরু হোক না। দেখুন, যেভাবে ভালোবাসা আপনাদের আমি পেয়েছিলাম, সেটা আমার মনে রয়ে গেছে, আমি সেটা কোনোদিন ভুলতে পারবো না। কিন্তু সব কিছুর তো একটা শেষ হয়, আবার না হলে শুরু হবে কি করে? তো সেই শুরুটা আমি করার জন্য প্রস্তুত। আমার কিছু কাজও চলছে এই মুহূর্তে। তো আপনাদের আশীর্বাদ যদি মাথার উপরে থাকে, তো আগামী দিনে আরও বড় বড় চরিত্র, বা চরিত্র ছোটো বড় হয় না, মানে আরও ভালো চরিত্র, যেটা আপনাদের ভালো লাগবে তেমন চরিত্র আমি করতে পারবো। তো আপনাদেরকে আমি আমার প্রণাম, ভালোবাসা, সম্মান জানাচ্ছি। আপনারাও ভালো থাকুন, আপনাদের সকলের আগামী জীবন আরও সুন্দর হোক। আপনারাও ভাববেন যাতে আমার আগামী দিনটা সুন্দর হয়, তার জন্য একটু আশীর্বাদ করবেন, এইটুকু আর কি। থ্যাংক ইউ সো মাচ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন।
টলিউড ফোকাস কলকাতা।